বড় আপা যেদিন বাড়ি থেকে পালিয়ে যায় সেদিন আমি স্কুল ছুটির পর বাড়ি আসার পথে একটু পর পর সবাই ডেকে জিজ্ঞাসা করছিল, কি রে মামুন, তোর বোন নাকি ভাইগা গেছে? হেডমাস্টারের মাইয়া এমন কাম করলো কেমনে? ক্লাস 6-এ পড়ুয়া আমি ভেগে যাওয়ার অর্থ কি সেটা না বুঝলেও কিছু একটা হয়তো গন্ডগোল হয়েছে এটা বেশ বুঝতে পারলাম। বাড়ি এসে দেখি পাশের বাড়ির চাচা পাড়া প্রতিবেশীতে বাড়ি গিজগিজ করছে। আমার আব্বা কনকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বারান্দায় চেয়ারে ঠায় বসেছিলেন। আব্বা শান্ত দৃষ্টিতে শূন্যে তাকিয়েছিলেন। আব্বার পাশে যে দাঁড়াতে আব্বা বললেন, ঘরে যাও আমার কাছে। আমার ঘরে ঢুকে দেখি আমার ডুকরে কাঁদছেন আর বিলাপ করে বলছেন, মিলির বাপ, আমার মাইয়াটারে আয়না দাও। পাশের বাড়ির জমির চাচা আপাকে শেষবার দেখেছিল বাস স্ট্যান্ডে। কোনো নাকি এক ছেলে ওর সাথে ছিল। চাচা ডাক দিতে দিতেই বাস ছেড়ে যায়। সেই পরে আব্বাকে এসে সব জানাই। আপার কলেজ যাওয়ার পথের রাস্তা যেখানে যেখানে পারা যায়, পরের কয়দিন অনেক খোঁজাখুঁজি করা হলো আপাকে। মেজো আপাকেও আব্বা রুমে নিয়ে কি জানি জিজ্ঞেস করলেন। আমি কিছুই বুঝতে পারলাম না। ওই দিনের পর থেকে বাড়ির চিত্র বেশ পাল্টে গেল। আগে বড় আপা, মেজো আপা আমি একসাথে সকালে নাস্তা করতাম। সন্ধ্যাবেলা বাড়িতে বসতো আড্ডা মহল। আব্বার বাড়ি ফেরার গলা খাকড়ি শুনতে পেলে 3 ভাই বোন পরিমরি করে দৌড়ে পড়তে বসতাম। রাতে আমরা 3 ভাই বোন মিলে কত আলাপ, কত গল্প। আব্বা ছিলেন বেজায় রাগী। আব্বার পাশ মারাতাম না কখনো আমরা। দারুণ সেসব সোনালি দিন। প্রায় দিন 15 পার হয়ে গেছে, বড় আপার কোনো হদিস নাই। আমার রোজ আপার জন্য কান্না পাই। বড় আপা আমাকে রেডি করে দিত, নাস্তা খাইয়ে দিত, রাতে ঘুমানোর সময় মাথায় হাত বুলিয়ে দিত। মেজো আপার সাথে আমি ঝগড়া করলে আমাদের মিটমাট করে দিত। খাওয়ার পর হাত ধুয়ে আমি আপার অন্যায় হাত মুছতাম, যেন ওতেই আমার শান্তি ছিল। সবার সব দিকে বড় আপার বিরাট খেয়াল ছিল, সব নিজের হাতে সামলাতো। তবুও মাঝে মধ্যেই দেখতাম রাতের বেলা বড় আপা ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। কিসের দুঃখ বোঝার অত ক্ষমতা আমার ছিল না। বড় আপা যেদিন বাড়ি থেকে পালিয়ে যায় তার আগে রাতে আমাকে আর মেজো আপাকে ধরে সে অনেক কান্না করেছিল। তখনও বুঝিনি আমরা মায়ের মতো আপা এভাবে সবাইকে কাঁদিয়ে কারো সাথে চলে যাবে। আপার পালিয়ে যাওয়ার পর আমাদের রীতিমতো সব জায়গায় হেনস্থা হতে হতো। স্কুলে গেলেই ছোট বড় ক্লাসের সবাই বলতো, ওই দেখ ভাইগা যাওয়া মিলির ভাই আইছে। আব্বার সাথে একদিন বাজারে যাওয়ার পর মুদি দোকানি চাচা মাল ব্যাগে ভরে দিতে দিতে বললেন, বুঝলেন হেড স্যার, খালি 2 অক্ষর পইড়া পাশ দিলেই মানুষ হয় না। আপনার মতো এমন সম্মানী ব্যক্তির মান সম্মান ভাবলো না মাইয়া, এই কলঙ্ক কই রাখবেন। পাশ থেকে আরেকজন বলে উঠলেন, তা পোড়াটা হয়তো নাকি বাইর তো মাঝে মধ্যেই। সে রাতে আব্বাকে আমি জীবনের প্রথম হাউমাউ করে কাঁদতে দেখি। আপা যাওয়ার পর থেকে আমার শয্যাশায়ী। এত বড় মানুষই সব কিছুর মধ্যে আমার খুব একলা একলা লাগে। মেজো আপার সাথে আমার আর ঝগড়া হয় না। আমার খালি বড় আপার কাছে যেতে ইচ্ছে করে, আবার রাগও হয়। আপা পালিয়ে না গেলে কেউ আর আমাদের কোনো কথা শোনাতে পারত না। আম্মা সুস্থ হয়েই থাকতো। আমার অমন শক্ত সামর্থ্য আব্বা এরকম মনমরা হয়ে থাকতেন না। 8-9 বছর কেটে গেল। এতদিনে এটা বেশ বুঝতে পেরেছি, মান সম্মান একবার হারালে সেটা আজীবন বয়ে বেড়াতে হয়। মধ্যবিত্তের মান সম্মানই সব। বড় আপার কথা আমার আর মনে হয় না, খুব ঘৃণা হয়। কি নিদারুণ কষ্ট আমরা পেয়েছি তার জন্য। আমাদের আম্মাকে হারিয়েছি। আম্মা বড় আপার শোকেই মারা গেলেন। এত স্বার্থপর সে কোনো খোঁজ খবর অবধি নেয়ার প্রয়োজন মনে করেনি। সাজানো সংসারটা বড় আপার জন্য মাটিতে মিশে গেল। আব্বা এতদিনে কিছুটা স্বাভাবিক হয়ে এসেছেন। এবার ঠিক করেছেন মেজো আপার বিয়েটা দিয়ে দিবেন। যত সম্বন্ধই আসে বড় বোন পালিয়ে বিয়ে করেছে শুনে সবাই পিছুপা হয়ে যায়। শেষমেশ পাশের গ্রামের সৈয়দ বাড়ির ছেলের সাথে মেজো আপার বিয়ে ঠিক হয়। বিয়ে বাড়ির তেমন কোনো উচ্ছ্বাস নাই। আব্বা আমায় ডেকে নিয়ে বললেন, মামুন তুমি সব সামলাও বাবা, আমি টাকা দিতাছি, কইও কত লাগে, আয়োজনে যাতে ঘাটতি না থাকে, একটাই মাইয়া আমার। আবার বিয়ে উপলক্ষে সারা বাড়ি রং করা হলো। সব আত্মীয় স্বজনও আসতে শুরু করলেন। ঠিক করা হলো বাড়ির পেছনের বাঁশঝাড়টা পরিষ্কার করে ওখানে রান্নার আয়োজন করা হবে। গায়ে হলুদের দিন সকালবেলা বাঁশঝাড় যখন পরিষ্কার করা হচ্ছিল তখন ডেকোরেশনের লোক চিৎকার করে সবাইকে ডাকছিল।
এনে কঙ্কাল কঙ্কাল এগুলান কি? দৌড়ে যে দেখি মাটিতে পোতা হাড়গোড় কঙ্কাল আর মলিন হয়ে যাওয়া সালোয়ার ওড়না জামা। পুলিশকে খবর দিতেই ওনারা এসে সব উদ্ধার করলেন। কাপড়গুলো চিনি কিনা জিজ্ঞেস করলেন। এত মলিন কাপড়, তাও আমার বুঝতে অসুবিধা হলো না এটা আমার বড় আপার ওড়না। পুলিশ পূর্বে সব বৃত্তান্ত শুনে জমির চাচার বাড়িতে যায় ওনাকে জিজ্ঞাসাবাদ করতে, যেহেতু তার ভাষ্যমতে তিনি সেদিন শেষবার আপাকে দেখেছিলেন বাস স্ট্যান্ডে। কিন্তু জমির চাচা দুপুর থেকে পলাতক। জমির চাচা পলাতক আজ 3 দিন ধরে। তার বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে সে হঠাৎ করেই বাড়ি থেকে কিছু টাকা নিয়ে কোথায় যেন চলে গেছে। এমনকি ফোনটাও সাথে করে নেয়নি। দেখতেও নাকি খুব চিন্তিত লাগছিল। এসব জানার পর পুলিশের সন্দেহের পরিমাণ বেশি বেড়ে গেছে। অপরদিকে আপার কঙ্কালের হাড়গুলো আর ওই কাপড়গুলো পরীক্ষা করে রিপোর্ট তৈরি করতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আপাকে ভুল বুঝিয়ে এসেছি এতদিন, কতটা অপবাদ দিয়ে এসেছি, অথচ সেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে একবারও মনে হয়নি। বাবার মান সম্মান গেছে ভেবে সবার আলাদা একটা ঘৃণা হচ্ছিল তার উপর। সে আমাদের এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। আপার সাথে এত বড় অন্যায় করা হয়েছে বিন্দু পরিমাণ টের পাইনি আমরা। আপা নির্দোষ ছিল। 8 বছর আগের স্মৃতি আবার নতুন করে জেগে উঠেছে। সেই কষ্ট নতুন রূপে মারাত্মক আকারে প্রকাশ পেয়েছে। শুধু মন বলছে আপা তুমি নির্দোষ, আপা তুমি খুব ভালো ছিলে, আপা কেন চলে গেলে, কেন এই অন্যায় হলো তোমার সাথে। বিয়ে বাড়িতে মুহূর্তেই শোকের ছায়া নেমে এসেছে। আমাদের পরিবারের সবাই কাঁদছে। প্রতিবেশীরা এসে ভিড় করেছে বাড়ির আঙিনায়। যে করে হোক আমার আপার খুনিকে শাস্তি দিতে হবে। আমার মেজো আপার বিয়েটা কোনো রকম দিয়ে মেহমান বিদায় দেয়া হলো। মহল্লায় সবার মুখে অসহায় আর দুঃখের ছাপ পড়ে আছে। অথচ এই মুখেই তারা আমাদের পরিবারের সদস্যদের অপমান করতে দ্বিধা করেনি আপা নিখোঁজ হওয়ার পর। আজ সকালে মেজো আপা, দুলাভাই এবং আমি আর ভাইয়া থানায় গিয়ে মামলাটা আরও জোরালো করে এসেছি। কারণ আমার আপার খুনির মৃত্যুদণ্ড চাই আমরা। আমাদেরকে সাহায্য করতে গ্রামের কয়েকজন নেতাও পুলিশকে বলে দিয়েছে, সেজন্য আরও কিছুটা ভরসা পেলাম। পুলিশ বাড়িতে এসে ওই দিনের সকল ঘটনা আমাদের থেকে বিস্তারিত শুনলেন এবং জমির আমাদের বাসায় মাঝে মাঝে আসতো কোনো কারণ ছাড়াই, এটাও জেনে নিলেন। আপার রিপোর্ট প্রকাশ পেয়েছে। আপাকে মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে মারা হয়েছে আর সাথে ধর্ষণও করা হয়েছে। পুলিশ সকল প্রকার প্রমাণের উপর ভিত্তি করে জমির চাচাকেও দোষী সাব্যস্ত করল এবং প্রত্যেকটা জেলায় তার ছবি পাঠিয়ে তল্লাশি চালিয়ে গেল। অপরদিকে আমাদের বাস স্ট্যান্ডে খবর নিয়ে জানা গেছে এই লোক যায়নি, আর যেহেতু দূরে কোথাও যাওয়ার একমাত্র পথ ট্রেন ছিল, তাই সেখানেই খোঁজ করলো। স্টেশনে যেতে ইজি বাইক ভ্যান চালকদের কাছে ছবি দেখিয়ে খোঁজ নেওয়া হলো। সেখানে কেউ দেখেনি, তাই প্রতিটি টিকিট কাউন্টারে খোঁজার চেষ্টা করলে জানা গেছে সে যশোর গেছে, বেলা 11টায় ছেড়ে গেছে ট্রেনটি। পুলিশ যশোর জেলার কেশবপুর উপজেলায় জমিরের সকল ডিটেলস দিয়ে দিয়েছে এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং আমাদের জেলার কোর্টে চালান দেয়। প্রথম জিজ্ঞাসাবাদে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি, তাই 2 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জানা যায় উনি সেই নিষ্ঠুর খুনি। আমার আপাকে নির্মমভাবে হত্যা করেছে। ওই দিন সকালে আপা যখন পুকুরে হাত মুখ ধুয়ে বাসায় আসছিল, তখন নাকি সে পায়ে ব্যথা পাওয়ার অভিনয় করে এবং আপাকে তার ঘরে পৌঁছে দিতে বলে। আপা শয়তানের ফাঁদে পা দেয়। তখনকার ঘটনা। আপা, চাচা আপনি ব্যথা পেলেন কি করে? জমির, গাছের শিকড়ের সাথে ধাক্কা লাগে রে। আপা, আহারে অনেকটা ব্যথা পেয়েছেন। এই তো পৌঁছে গেছি, এবার আমি আসি চাচা। জমির আবার হাত টেনে ধরল। জমির, আরে কোথায় যাই, দাঁড়াও, এই বলে দরজা বন্ধ করে দিল অপর হাতে। আপা, চাচা চাচা আপনি না হাঁটতে পারছিলেন না তখন? কান্নার ভয়ে। জমির, তখন পারিনি তো, এখন তো পারি, আরো কত কি পারবো শোনা, দেখো। ঘোর লাগা বিশ্রীভাবে। আপা, এসব কি বলছেন? জমির, অনেক দিনের আশা ছিল তোকে কাছে পাওয়ার, আর আজ না পেলেও তো তুই চলে যাবি আবার শ্বশুর বাড়ি, তাই আর সময় নষ্ট করতে চায় না। এই বলে আপার উপর পাষণ্ডটা ঝাঁপিয়ে পড়ে। আপা হাত পা ছুটতে ছুটতে একসময় স্থির হয়ে যায়। অবশেষে আপার মাথায় পাশে থাকা শিল দিয়ে আঘাত করে। আপার প্রাণ পাখিটা উড়ে যায়। বাইরে এসে আপার নামে অপবাদ রটায় আর সেই রাতে মাটি চাপা দিয়ে আসে। এতক্ষণ ধরে সবাই এই নির্মম কাহিনী শুনছিলাম। বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। সবকিছু শুনে বিচারক হত্যা ও ধর্ষণের অভিযোগে তাকে 3 দিন পর ফাঁসির রায় ঘোষণা করেন। খুনিকে শাস্তি দিতে পেরে প্রশান্তি আর
বোন হারানো এক বুক কষ্ট নিয়ে বাড়ি ফিরছি। তো বন্ধুরা, আজকের এই গল্পটি যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।